আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য শুভেচ্ছা রইল। আশা করি ভালো থাকো। সৃষ্টিকর্তার কাছে সবসময় এই প্রার্থনাই করি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এর আগের ক্লাসটাতে, প্রিভিয়াস ক্লাসটা যারা পড়েছো, সেখানে আমি আলোচনা করেছিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। তখন বলেছিলাম যে এই বিষয়টা তোমাদের কাছে জটিল মনে হয়, কারণ তোমরা ওই বিস্তারিত আলোচনা শুনতে চাও না। ক্লাস করতে গেলেও দেখা যায় সরাসরি চেঞ্জিং সেন্টেন্সে ঢুকে যাচ্ছ। তো আগে যদি আমরা সেন্টেন্স না চিনি তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? সেই জন্য আজকের আমার টপিকটা আমি মনে করলাম এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা উচিত, কারণ এখানেও তোমাদের মেজর প্রবলেম হয়। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এটা তোমাদের কি কাজে লাগে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য। তো এই ক্ষেত্রেও সেই প্রবলেমগুলোই দেখা দেয়। সেটা হচ্ছে ওই তোমরা সেন্টেন্স চিনো না, মানে কন্ডিশনাল কি এই জিনিসটাই ভালো করে ক্লিয়ার কনসেপশন না নিয়ে তোমরা সরাসরি কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাও। আর এই ক্ষেত্রে আমি শুধু টিচারদেরকে দোষারোপ করবো না, কারণ আমিও একজন টিচার। আমার মনে হয় ক্লাসে যখন কোনো টিচার, আমি আমার কথা বাদ দিলাম, যে কোনো টিচার যখন তোমাদের বা প্রাইভেট যখন পড়তে যাও, যখন তোমাদের কোনো কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাও, তখন তোমরা শুধু এটাকে মনে করো যে এটা অপ্রয়োজনীয় একটা বিষয়। পরীক্ষায় তো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স কিরকম এইটা আসবে না, আমরা কমপ্লিটিং সেন্টেন্স করবো সরাসরি। দরকার হলো যে এক্সারসাইজ বুকটা যেটা, সেটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করো। আর সেজন্যই তোমাদের এইসব ক্ষেত্রে ল্যাপসেস থেকে যায়, কারণ তোমাদের বেসিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা তোমরা অ্যাভয়েড করে চলতে চাও। এটা তোমাদের মধ্যে একটা আমি বলবো এটা খুব বাজে একটা টেন্ডেন্সি। কারণ তুমি যদি তোমার বেসিক ঠিক না রাখো, তাহলে তুমি করতে গেলে তোমার নানা রকম জটিলতা। তখনই দেখা যায় যে জিনিসটা প্র্যাকটিস করে আসছো, সেটা যদি বোর্ডের প্রশ্নে তবুও সেই প্রশ্নটা না থাকার সম্ভাবনাই বেশি। সেটা না থাকলেই বাস প্রশ্ন কঠিন হয়েছে, পারি না, এটা না সেটা না। কিন্তু এইটুকু কথা আমি বলতে পারি, যে কোনো বোর্ড কোশ্চেন স্কুলের প্রশ্নের থেকে সহজ হয়। কারণ হচ্ছে বোর্ডে প্রশ্ন করার সময় বাংলাদেশের সার্বিক ব্যবস্থা বিবেচনা করে, শুধুমাত্র ভালো স্টুডেন্টের কথা না, সব স্টুডেন্টের কথা বিবেচনা করে এভারেজ প্রশ্নটা করা হয়। কখনোই প্রশ্ন জটিল হয় না। সমস্যা হয় তোমাদের, কারণ তোমাদের বেসিক ব্যাকগ্রাউন্ড নাই। ওই যে এক্সারসাইজ বুকটা করে গেছো, সেখানে যদি হুবহু সেই প্রশ্ন তোমাদের প্রশ্নে তুলে না দেয়, তখনই তোমাদের প্রবলেম দেখা দেয়। ঠিক আছে? তো এই জন্য বলছি যে আমরা এই কন্ডিশনাল, আরেকটা কথা বলতে চাচ্ছি যে কন্ডিশনাল সেন্টেন্সটা শুধু তোমার এসএসসির জন্য না, কমপ্লিটিং সেন্টেন্স শুধুমাত্র এসএসসির জন্য না। তুমি হায়ার এডুকেশন পর্যন্ত, তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবে, চাকরির জন্য পরীক্ষা দিতে যাবে, তখনও পর্যন্ত এই জিনিসগুলো লাগবে। আর এটা জানার জন্য তখন বেসিক নলেজের দরকার হয়। আর এই বেসিক নলেজটা শুধুমাত্র পাওয়া যায় বিদ্যালয়ে। কারণ তুমি যখন কলেজে যাবা বা হায়ার এডুকেশনে যাবা, তখন তো ওই টিচারদের তো দোষ নাই, ওনারা তো এটাই ধরে নেয় যে তোমরা এই বেসিক জিনিসগুলো শিখে আসছো। কিন্তু যারা শিখে যাও না, তাদেরই গ্যাপটা পড়ে যায় আর তাদেরই সমস্যা হয়। সেই জন্য তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট রইল, এখন আপাতত আমি মনে করি যে তোমরা অনেকটা সময় স্কুলে যেতে হচ্ছে না, বাসায় অনেকটা সময় কাটাও। এটা আমি মানে এক্সপেক্ট করি তোমাদের থেকে। জানি না এখন বাইরে ঘুরে বেড়াও, সেটা তো ঠিক না। তো যেহেতু এখন অনেকটা সময় তোমরা পাচ্ছ, এই জন্য তোমরা একদম, আমি মনে করি যে পড়াটা তোমরা বেশ মানে শক্তটা, গোড়াটা শক্ত করে নাও। কারণ গ্রামার জিনিসটা এমন যে এটা তো ওই যে গ্রামার কি, গ্রামার সংজ্ঞাটা কি, যে নিয়ম কানুন জানতে হবে। যে বইয়ে ইংরেজি ভাষা শেখার নিয়ম কানুনগুলো লেখা থাকে, আত্মস্থ করি আমরা, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। আবার বাংলা ব্যাকরণের বেলাও সেটাই, বাংলা ভাষা শুদ্ধ রূপে পড়া বলার নিয়ম কানুন, অর্থাৎ নিয়ম কানুন শব্দটা আসছে। তো সেই জন্য আমরা এখানে নিয়ম কানুন শিখতে বাধ্য, এখানে আমরা এটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই। তো সেই জন্য তোমাদের এই বেসিক যে রুলসগুলো, এগুলো তোমরা একটু আয়ত্ত করো। আর এখন তো আরো সুযোগ হয়ে গেছে, মোবাইলটা তো খেলার ছলেও ইউজ করো, তাই না? এইটুকু সময় যদি এই অনলাইন ক্লাসটা দেখো বা অনলাইন ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের বেসিক নলেজগুলো অনেকটাই হয়ে যাবে। কারণ ক্লাসে আমরাও অনেক সময়ের অভাবে সেইভাবে বেসিক নলেজগুলো দিতে পারি না। শুধু যে তোমাদের তো সেটাও বলছি না, হয়তো টিচাররাও দিতে পারে না, কারণ সিলেবাস কমপ্লিট করতে হবে, এই ব্যাপারে একটা তাড়া থাকে। তো সেই জন্য আমরা সরাসরি প্রশ্নে ঢুকে যাই, জিনিসটা কি সেটা তোমাদের মানে অবগত হয়। এই জন্য আমি চাই যে তোমরা বেসিকগুলো, নিজেদের ভিত্তিটা দয়া করে শক্ত করে নাও। ফাউন্ডেশন যদি শক্ত না হয়, বিল্ডিং তো শক্ত হওয়ার কোনো কথাই নেই, প্রশ্নই আসে না। তো আজকে আমরা কন্ডিশন শব্দটার মিনিংসটাই হচ্ছে শর্ত।
তাই না? তাহলে তো এটা বোঝাই যায় কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। অর্থাৎ এই বাক্যে দুইটা অংশ থাকে, একটা বাক্যে থাকে শর্ত, অর্থাৎ একটা বাক্যে একটা কন্ডিশন থাকবে, আরেকটা বাক্যে থাকবে রেজাল্ট মানে বাক্যাংশে, আরেকটা বাক্যাংশে থাকবে ফলাফল, আর আরেকটা বাক্যাংশে থাকে শর্ত কন্ডিশন। অর্থাৎ এক অংশ কন্ডিশন, আরেক অর্থ রেজাল্ট। তো কন্ডিশন না শর্ত। আরেকটা ভুল ধারণা হচ্ছে তোমাদের অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে ইফ যুক্ত বাক্যটা সবার আগে হবে, এমন কোনো কথা নেই। ইফ যুক্ত বাক্যাংশটা তোমাদের দ্বিতীয় অংশেও থাকতে পারে, আর রেজাল্টটা আগে থাকতে পারে, অর্থাৎ কন্ডিশনটা পরে থাকতে পারে, রেজাল্টটা আগে থাকতে পারে, এরকম সেন্টেন্সও হতে পারে। তবে এখানে একটু ডিফারেন্স হচ্ছে যে ইফ যুক্ত বাক্য যদি আগে থাকে তখন মাঝখানে কমা বসে, আর ইফ যুক্ত বাক্যটা যদি পরে থাকে তখন মাঝখানে কমা বসে না। ঠিক আছে? এই ছোট ছোট হলেও এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমরা একদম জানো না। তারপর আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে কন্ডিশন সেন্টেন্স যদি তোমাদের সাধারণভাবে জিজ্ঞেস করা হয় বা বইয়ে দেখো, তোমাদের যে বইটা দেওয়া হয় তোমাদের সেখানে সরাসরি লেখা থাকে অনেক বইয়ে যে কন্ডিশন সেন্টেন্স কয় প্রকার, তোমরা বলো 3 প্রকার। এটা তোমরা তৈরি করো নাই, তোমরা বানাও নাই, তোমাদের কোনো দোষ নেই, তোমাদের বইয়ে আছে। এই অংশটা দেখা যায় এসএসসি পর্যন্ত আমরা অ্যাভয়েড করে আসতে পারি, কিন্তু আসলে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স 2-3 প্রকার নয়, কন্ডিশনাল সেন্টেন্স আসলে 4 প্রকার। ঠিক আছে? তো বলছি এটা বেসিক নিয়ে আলোচনা করব, সেই জন্য আজকে আমি তোমাদের 4 প্রকার থেকে কিভাবে 3 প্রকার আসলো সেই জিনিসটা তোমাদের জানতে হবে। কারণ এই যে 4 প্রকারের কথাটা বললাম, জিরো কন্ডিশনাল, এটা সম্পর্কে তোমাদের ধারণা নাই। এটা হয়তো এসএসসি তে তোমরা অ্যাভয়েড করে যাবা, কিন্তু তোমরা যখন অ্যাডমিশন টেস্ট গুলোতে যাবা তখন দেখবা যে এটা কোথা থেকে আসলো, তখন বলবা যে কই আমাদের তো ম্যাডাম পড়ায়নি, এটা কোথা থেকে আসলো, তার মানে ম্যাডাম জানেন। তখন তোমাদের একটা ধারণা হবে। তো সেটা আমি চাই না, আমি চাই যে আমার স্টুডেন্টরা ইংরেজির ভিত্তিটা শক্ত হোক, আমি তোমাদের দিতে চেষ্টা করছি। এখন তোমরা কতটুকু ধারণ করতে চাও বা ধারণ করবে সেটা তোমাদের ব্যাপার। এই কথাটা যেন না বলতে পারো যে এটা তো আমাদেরকে পড়ানো হয় না স্কুলে। তো মনে রাখবা যে কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে রিয়েল কন্ডিশন, খাতায় লিখে নাও, একটা হলো রিয়েল কন্ডিশন, আরেকটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। রিয়েল কথাটার অর্থ মানে আমরা রিয়েল শব্দটার মিনিং হচ্ছে বাস্তব, অর্থাৎ রিয়েল কন্ডিশন হচ্ছে যেই কাজগুলো করা সম্ভব হয় সেটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। আর আনরিয়েল মানে কি? অবাস্তব, যেই কথাগুলো, যেই কাজগুলো, যেই বাক্যগুলো সম্পূর্ণ করা সম্ভব হয় না, যেই কাজগুলো করা সম্ভব হয় না সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। এখন সেই যে ওই যে বলো তোমরা 3 প্রকার, এই 3 প্রকার কোথা থেকে আসছে দেখো। এই রিয়েল কন্ডিশনাল সেন্টেন্সকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, যেটা তোমাদের বইয়ে বা তোমাদের লেসনে আমরা অ্যাভয়েড করে যাই কারণ এসএসসি পর্যন্ত লাগে না, কিন্তু আমি মনে করি একটু ধারণা থাকা দরকার, কারণ এসএসসি তে ধারণা না নিয়ে গেলে ভবিষ্যতে তোমাদের সমস্যা হবে। তো রিয়েল কন্ডিশনালটা হচ্ছে আমার 2 প্রকার, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, আরেকটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ফার্স্ট কন্ডিশনালটা কিন্তু সবাই জানে যে কন্ডিশনাল 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এর আগে একটা কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের বাদ হয়ে যায়, সেটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। এটার প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এটা যেহেতু তোমাদের সিলেবাসে সেভাবে আসে না, সেজন্য আমি একটু সংক্ষেপে ধারণা দিয়ে দিচ্ছি। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হয় ইফ তো আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স গুলো এই গঠনটা কোথায় দেখা যায়? যেখানে বাক্যগুলো চিরন্তন সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল যে ফ্যাক্ট, অভ্যাসগত কাজ, এগুলোকে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে ধরে নিই। তো এটা হচ্ছে তোমার এই জিরো কন্ডিশনাল। লুক এট দ্য বোর্ড। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেছো ব্যতিক্রমটা কি? এই স্ট্রাকচারটা কিন্তু তোমরা কখনো দেখো নাই। তোমরা দেখেছো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। এখানে ব্যতিক্রমটা এখানে। জিরো কন্ডিশনাল মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এক্সাম্পলগুলো খেয়াল করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইফ ইউ কাম আই গো টু ইওর হাউস রেগুলারলি। এখানে তোমার শর্ত দেওয়া হয়েছে যদি তুমি আসো, তারপরে কমা, আই গো টু
রেগুলারলি। তুমি যদি আসো, আমরা বলি না অনেক সময়, তুমি যদি আমার বাসায় আসো তাহলে আমি নিয়মিত, তুমি শুধু একবার আসো তাহলে আমি নিয়মিত তোমার বাসায় যাব। তাহলে এটা এখানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তার মানে দুইটা অংশই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। এই অংশটাও তোমার প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এই অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে এটা কোন কন্ডিশনাল? জিরো কন্ডিশনাল। এরপর সেকেন্ড দেখো, ইফ ম্যান কলস আল্লাহ আর্নেস্টলি, বলছে যদি মানুষ আল্লাহকে আন্তরিকভাবে ডাকে, আল্লাহ রেসপন্স টু হিম, আল্লাহ তাহলে কি করে? সাড়া দেয় ডাকে। এটাও কি হলো তোমার? এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়া। আমরা জানি যে এটা আমরা সবাই বিশ্বাস করি যে আমরা আল্লাহকে যদি, সৃষ্টিকর্তাকে যদি আন্তরিকভাবে ডাকি তাহলে তিনি আমাদের কি করে? সাড়া দেয়। তাহলে এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, অর্থাৎ দুইটা অংশই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি? জিরো কন্ডিশনাল। থার্ড ইজ, এরপরে দেখো আমি এখানে তোমাদেরকে কি স্পেসিফিক করে দিয়েছি, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ন্যাচারাল প্রসেস, সায়েন্টিফিক ট্রুথ। অর্থাৎ এই জিনিসগুলো যে সেন্টেন্সে থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ওকে, তাহলে জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা সবার কাছে ক্লিয়ার তো? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। স্টুডেন্টস, আমরা এর আগে যে রিয়েল কন্ডিশনের একটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এটা সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা আছে, কনসেপশন আছে, কারণ এটা তোমাদের সিলেবাসের ভিতরে, এজন্য এটা করতে হয় কমপ্লিট সেন্টেন্সের বেলায়। কিন্তু জিরো কন্ডিশনালটা অ্যাভয়েড করে আসছে, এই সম্পর্কে বেশি করে এই জন্য একটু স্পষ্ট ধারণা নিতে চেয়েছি। এরপর ফার্স্ট কন্ডিশনাল এর স্ট্রাকচারটা কি মনে আছে? সেটা হচ্ছে ইফ প্লাস কি প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ পার্থক্যটা কোথায় দেখেছো? সামান্য পার্থক্য। এখানে যদি প্রথম অংশ তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে কি? ফিউচার ইনডিফিনিট। ওকে, আমরা এবার বোর্ড দেখো, এক্সাম্পল দেখলে কনসেপশন আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমার ফার্স্ট কন্ডিশনালের শর্তই হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এক্সাম্পল দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব। মানে ও যে বলেছি একটা হবে কন্ডিশন, ইফ যুক্ত বাক্যটা হচ্ছে তোমার কন্ডিশন, আর পরের অংশটা হচ্ছে রেজাল্ট। বলছে যদি তুমি আসো তাহলে আমি যাব। এটা কিন্তু একটা বাস্তব কাজ, সেই জন্য এটা রিয়েল কন্ডিশনের উপরে ভিতরে কিন্তু ঢুকেছে। আর যেগুলো অবাস্তব কাজ আমরা দেখবো সেগুলো হচ্ছে আনরিয়েল, এটা আমরা পরে যাচ্ছি। এরপর সেকেন্ড এক্সাম্পল দেখো, ইফ ইট রেইনস উই উইল নট গো আউট। তাহলে এখানে কন্ডিশনটা দিয়েছে যদি বৃষ্টি হয়, আর পরের অংশ ফিউচার ইনডিফিনিট, উই উইল নট গো আউট। তাহলে আমরা কি করব না? বাইরে যাব না। শর্ত হচ্ছে যদি বৃষ্টি হয়, আর রেজাল্ট হচ্ছে তাহলে আমরা বাইরে যাব না। রেজাল্টটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর শর্তটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। থার্ড এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু পাস, যদি তুমি পাস করতে চাও, স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো। এখানে একটু ডিফারেন্ট আছে, এই জিনিসটা খেয়াল করো, এটা অনেকেই ভুল করে ফেলো যে তোমরা এখন তোমাদেরকে স্ট্রাকচারে আছে যে ফিউচার ইনডিফিনিট হবে, আর তোমরা ফিউচার ইনডিফিনিট মানে কি বুঝো? যে সাবজেক্টের পর উইল বা শিয়াল হতে হবে। তখন জিজ্ঞেস করো যে ম্যাডাম এখানে তো উইল শিয়াল নাই, তাহলে কেন ফিউচার ইনডিফিনিট টেন্স হলো? এখানে একটা কারণ আছে, একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো পরের অংশ তোমার রেজাল্টটা হচ্ছে স্টাডি হার্ড, অর্থাৎ ভার্ব দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স মনে আছে? সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর সব সময় মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সটা ফিউচারকে নির্দেশ করে, সেটা ফিউচার ইনডিফিনিট হয়। ওকে, এখানে যদি উইল শিয়াল, ওই তোমার টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শিয়াল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা না থাকলেও ইম্পারেটিভ সব সময় কিসের কোন টেন্স হয়? ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে স্টাডি হার্ড হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে তোমার এটা কোন কন্ডিশন হলো? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আবার বলছি ইফ ইউ ওয়ান্ট টু পাস, যদি তুমি পাস করতে চাও, স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো। তার মানে তোমার স্ট্রাকচার হলো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ফিউচার ইনডিফিনিটকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার?
আর এটা এই দুইটা কোথা থেকে আসছে? জিরো আর ফার্স্ট আসছে সেই রিয়েল থেকে। অর্থাৎ আজকে তোমাদের ওরা এতটুকুই থাকলো, বেশি দিলে আবার মাথা গোলমাল হয়ে যাবে। যে প্রথম থেকে আসো বা একটু রিভিউ করো যে কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে আনরিয়েল। আজকে আমরা আলোচনা করেছি শুধুমাত্র রিয়েল কন্ডিশনাল নিয়ে। রিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই প্রকার, একটা জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালের গঠন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর ফার্স্ট কন্ডিশনালের গঠন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই থাক। এটুকু আমার আবার রিকোয়েস্ট রইল, এইটুকু তোমরা রিভাইজ করো, অবশ্যই বুঝবে। তোমাদের তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, সেন্টেন্স চেনার ক্ষেত্রে সমস্যা হবে না, কন্ডিশন বোঝার ক্ষেত্রে সমস্যা হবে না, শর্ত বোঝার ক্ষেত্রেও সমস্যা হবে না, রেজাল্ট বোঝার ক্ষেত্রেও সমস্যা হবে না। আর ক্লাস শেষে একটু অনুরোধ করতে চাচ্ছি যে যেহেতু স্কুল নাই, অনেকটা সময় তোমরা অবসর পেয়ে গেছো, বাইরে বাইরে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন সেইটুকু, প্রয়োজনের জন্য যেটুকু বাইরে যেতে হয় সেটুকু যাবা, মাস্ক ব্যবহার করবা, স্যানিটাইজ ব্যবহার করবা, আর সৃষ্টিকর্তার কাছে মন থেকে প্রেয়ার করবা যেন আমরা খুব স্বাভাবিক পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি আর তাড়াতাড়ি আমরা বিদ্যালয়ে ফিরে আসতে পারি। এই পর্যন্ত, আগামী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে।